নমস্কার, জি 24 ঘন্টার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আত্রি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য সমন্তক দাসের মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যদিও আত্মহত্যা বলে অনুমান করছেন চিকিৎসকরা, কিন্তু সেটা আত্মহত্যা কিনা এটা নিয়ে ধন্ধে রয়েছে পুলিশ। পুলিশের তদন্ত তো সামনে আসবেই, তার সঙ্গে কেমন ছিলেন অধ্যাপক, এই মৃত্যুর সঙ্গে যারা তার পরিচিত ছাত্রছাত্রী সহকর্মী, তারা কি মেলাতে পারছেন কোনোভাবে কিছু? এই নিয়ে আমরা আলোচনা করব। সমন্তক মৃত্যু রহস্য, এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে দুজন রয়েছেন। কুণাল চট্টোপাধ্যায় রয়েছেন, তার সহকর্মী। কুণালবাবু, আপনাকে স্বাগত জানাই। আপনারা খুবই শোকের মধ্যে রয়েছেন, তবুও আপনাদের সঙ্গে আমরা কথা বলবো, তাকে একটু জানার চেষ্টা করব। সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় ছাত্রী ছিলেন সমন্তক দাসের, তার সঙ্গেও কথা বলবো। কিন্তু তার আগে প্রথমে আমরা চলে যাব, আমাদের প্রতিনিধি পিয়ালি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি রিজেন্ট পার্ক থেকে, তার বাড়ির এলাকা থেকে। পিয়ালি, ঝুলন্ত দেহ পাওয়া যাওয়া এবং পুলিশ যেটা প্রাথমিক তদন্তে বলা হচ্ছে যে এটা আত্মহত্যা, ময়নাতদন্তের রিপোর্টও তেমনভাবেই বলা হচ্ছে, ঠিক পুলিশের তরফ থেকে এখন কি কি বলা হচ্ছে তার মৃত্যু রহস্য নিয়ে? দেখো, গতকালকে তিনি যে রুমে থাকতেন সেই রুমের দরজা ভেঙে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় এবং গতকাল রাতেই কিন্তু কাটাপুকুর মর্গে তার ময়নাতদন্ত হয় এবং বেশ কয়েকজন বিশিষ্ট ময়নাতদন্তকারী চিকিৎসক তারা ময়নাতদন্ত করেন এবং ময়নাতদন্তে এটা অ্যান্টিমর্টাম হ্যাঙ্গিং অর্থাৎ আত্মহত্যার ইঙ্গিতই কিন্তু সেখানে মিলেছে। ফলে এটা যে আত্মহত্যার ঘটনা সেখান থেকে কোনো রকম সন্দেহ নেই, কিন্তু ধোঁয়াশা এখনও পর্যন্ত যে জায়গাটা রয়েছে, যে সহ উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সমন্তক দাস তিনি আত্মহত্যা করলেন, কিন্তু কেন, তার পেছনে কি কারণ রয়েছে, সেই কারণটাই কিন্তু খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কারোর বিরুদ্ধে অর্থাৎ কোনো রকম প্ররোচনার অভিযোগে কারোর বিরুদ্ধে কোনো রকম মামলা রুজু হয়নি, কিন্তু কোনো রকম ব্যক্তিগত জীবনে তার কোনো রকম টানাপোড়েন চলছিল কিনা, মানসিকভাবে তিনি কোনো কারণে একটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন কিনা, সেই সমস্ত বিষয়গুলো জানার জন্য তদন্তকারী অফিসাররা এই মুহূর্তে মূলত তার মোবাইল ফোন, তার ল্যাপটপ, সেগুলো খতিয়ে দেখার চেষ্টা করছেন। তার কারণ তারা গতকালকে যে রুম থেকে তার দেহ উদ্ধার হয় সেখানে বইপত্র তারা খুঁজে দেখেন, কিন্তু সেখান থেকে তারা কোনো সুইসাইড নোট পাননি। পাশাপাশি তার যারা ঘনিষ্ঠ জন রয়েছেন, তার একেবারে বাল্য বন্ধু, তাদের সঙ্গে কথা বলে কোনো রকম ইঙ্গিত পাওয়া যায় কেন, এর পেছনে কি কারণ থাকতে পারে, সমন্তক দাস তিনি রকম কোনো রকম মানসিক অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছিলেন কিনা, সেগুলো তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করবেন এর পেছনে কি কারণ রয়েছে। অনেক ধন্যবাদ পিয়ালি মিত্র, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। বুধবার ঠিক কি হয়েছিল আপনারা দেখুন, আমরা আপনাদের সামনে তুলে ধরছি ঠিক কি কি হয়েছিল বুধবার। সমন্তক দাস, তার যে ঝুলন্ত দেহ পাওয়া গেল, আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য, শুধু সহ উপাচার্য, তার এই পদটুকুর মধ্যে যে তিনি বন্দী ছিলেন তা নয়, অত্যন্ত জনপ্রিয় প্রাণবন্ত একজন মানুষ ছিলেন, প্রাজ্ঞ, গভীর জ্ঞান, তার সঙ্গে এত ছেলে মেয়েকে তিনি যে জায়গায় নিজের যে একাত্মবোধ করতেন ছাত্রছাত্রীদের সঙ্গে, সেই জায়গা থেকেই যখন তার মৃত্যুর খবর সামনে আসে একেবারে ভেঙে পড়ে সোশ্যাল মিডিয়ায় যে তার মৃত্যু কেউ ভাবতেই পারছিলেন না, যেভাবে তার মৃত্যুর ঘটনা সামনে আসে। সেই কি হয়েছিল বুধবার সেটা আপনাদের সামনে যেমন তুলে ধরছি, এর সঙ্গে সঙ্গে আমরা আলোচনাও করব। কুণালবাবু, প্রাথমিক যে রিপোর্ট ময়না তদন্তে তাতে বলা হচ্ছে যে আত্মহত্যা করেছেন তিনি। এই জায়গায় এই থিওরির সঙ্গে সমন্তক বাবুর যে চরিত্র সেটাকে মেলাতে পারছেন আপনারা কোনোভাবে? আমি এ নিয়ে কোনো আলোচনা করব না। আমি গোড়াতেই বলেছিলাম যখন আমাকে যোগাযোগ করা হয়েছিল যে আমি এই ধরনের আলোচনা করব না, আমাকে বলা হয়েছিল সমন্তকের আমি যেভাবে চিনি সেইভাবে কথা বলার জন্য। আমি সমন্তককে চিনি 1984-85 থেকে, অল্প চিনতাম, কেননা আমি ইতিহাস বিভাগে শিক্ষক ছিলাম তখন, সমন্তক ইংরেজির ছাত্র, কিন্তু রণজয় কার্লেকারের স্মৃতিতে ইংরেজি বিভাগ সায়েন্স ফিকশন নিয়ে একটা বক্তৃতা আয়োজন করে, কার্যত সেটা সম্ভবত প্রথম রণজয় কার্লেকার মেমোরিয়াল লেকচার হয়ে যায়, তো সেটাতে সমন্তক উপস্থিত ছিল
এবং সায়েন্স ফিকশন নিয়ে বেশ কিছু প্রশ্ন করে, যে একজন আন্ডারগ্র্যাজুয়েট ছাত্র হিসেবে যথেষ্ট যে সে ওয়াকিবহাল সেটা আমি দেখি। সমন্তক পাশ করে তারপরে পিএইচডি করতে যায়, সাজনীতির কাছে করেছিল। সমন্তক বিশ্বভারতীতে চাকরি করে। সমন্তক আবার যাদবপুরে যখন ফিরে আসে চাকরি নিয়ে, আমার সঙ্গে তখন থেকে বেশি আলাপ, এবং আরও বেশি আলাপ হয় যখন 2009 সালে আমি ইতিহাস বিভাগ থেকে তুলনামূলক বিভাগে পড়াতে আসি। আমার সমন্তক সম্বন্ধে স্বাভাবিকভাবেই ছাত্ররা যে কথাগুলো লিখেছে ঠিক সেইভাবে কোনো স্মৃতি নেই, কিন্তু আমার যেটা স্মৃতি প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো কথা, এক, সমন্তক বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন সমস্ত ভালো করে জানতো এবং সেটাকে ব্যবহার করে কি করে বিশ্ববিদ্যালয়ের কাজের উন্নতি করা যায় সেটা দেখতো। মানে নিয়ম কানুন লোকে অনেকভাবে ব্যবহার করতে পারে, নিয়ম ব্যবহার করে আমি আপনাকে বলতে পারি যে আপনার আর্ন লিভ এখানে আপনি পাবেন না, আপনার অ্যাপ্লিকেশন খারিজ হলো। আর নিয়মগুলোকে জেনে আমি বলতে পারি যে ছাত্ররা এই এই জায়গায় আটকে গেছে, সেটাকে এইভাবে কাটিয়ে বেরোনো যায়। আমাদের বিল্ডিংয়ের শুধু তুলনামূলক সাহিত্যের নয়, অন্যান্য বিভাগেরও কম ছাত্র নেই যারা সময় মতন ফর্ম ফিল আপ করা থেকে আরও 1000টা গণ্ডগোল করেনি এবং তারপরে সমন্তকের কাছে দৌড়েছে যে স্যার এইটার সর্বনাশ হয়েছে, কি করতে পারবো। ঠিক এখানেই আমি সম্রাজ্ঞী যেহেতু আমাদের সঙ্গে আছেন, সম্রাজ্ঞী একটা যেটা জিনিস, হ্যাঁ প্লিজ স্যার, কুণাল বাবু স্যার বলুন। না, অন্য যেটা সেটা একটা দীর্ঘ কিন্তু ব্যাপার। একবিংশ শতাব্দীতে যাদবপুর যতগুলো রিপোর্ট জমা দিয়েছে, যাদবপুর যেগুলোর ভিত্তিতে উচ্চ মান পেয়েছে, ন্যাক ফার্স্ট সাইকেল সুকান্ত চৌধুরীর তত্ত্বাবধানে হয়েছে, সেকেন্ড সাইকেল স্বপনদার, কিন্তু অন্তত সেকেন্ড সাইকেলের সময় থেকে সমন্তক যে জড়িত ছিল আমি জানি, তৃতীয়টা একেবারে সমন্তকের করা। রুসার যে 100 কোটি টাকা আমরা প্রতিশ্রুত ছিলাম, 41 কোটির পরে তারা দেয়নি ইউজিসি, সেটা অন্য কথা। আরও বিভিন্ন আমাদের অ্যাপ্লিকেশন ইত্যাদি, সেখানে 1000টা আলাদা টানাপোড়েনকে এক জায়গায় এনে সুগ্রন্থিত করে কিভাবে যাবে, এই কাজগুলোতে কিন্তু সমন্তকের একটা খুব বড় ভূমিকা ছিল। একদম স্যার, আমি আসবো এই জায়গায়, একটু সম্রাজ্ঞীর কাছে জানবো, যেহেতু ছাত্রছাত্রী পরিমণ্ডলে অত্যন্ত জনপ্রিয় ছিলেন, ঠিক এই জায়গায় কেমন ছিলেন স্যার, কেমন ছিলেন সম্রাজ্ঞী? হ্যাঁ, একেবারেই কুণালদাও আমার মাস্টারমশাই, এবং কুণালদা যেটা বলছেন যে কুণালদা 2009 সালে তুলনামূলক সাহিত্য বিভাগে এসছেন, আমার তুলনামূলক সাহিত্য বিভাগে ঢোকা 2008 সালে, এবং তখন থেকেই সমন্তকদার সঙ্গে আমাদের মানে মাস্টারমশাই ছাত্রী হিসেবে যে পরিচয়, কারণ উনি তখন আমাদের বিভাগীয় প্রধান ছিলেন। ফলে প্রথম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে তুলনামূলক সাহিত্য বিভাগে যে প্রথম আমরা তুলনামূলক সাহিত্যের যে ক্লাসটা করেছিলাম সেটা সমন্তকদা নিয়েছিলেন। ফলে প্রথম যেটা বলি সেটা হচ্ছে কালকে ওই খবরটা পাওয়ার পরে যেটা হয় যে আমাদের, এবং খুবই ইন্টারেস্টিংলি সেটা হচ্ছে যে সমন্তকদা আমাদের যেহেতু মডার্নিজম পড়াতেন, মডার্নিজমের মধ্যে আমার এখনো মনে আছে যে ডালির পারসিস্টেন্স অফ মেমোরি ছবিটা যখন দেখাতেন এবং সেটা যখন বোঝাতেন, এবং কাল যখন এটা শুনছি জিনিসটা আত্মস্থ করতে তো অনেকটা সময় লেগেছে, বা এখনো আমাদের সকলের হয়েছে বলে। এটা কেন মানে মৃত্যু অনিবার্য এটা ঘটনা, কিন্তু এই যেভাবে হয়েছে বা যে কারণ এখন সামনে আসছে তার সঙ্গে কি কোথাও মানে এই মানুষটাকে মেলাতে পারছিলেন না আপনারা? এমনিতেও আমার মনে হয় যে দেখুন, এটা এমন একটা ঘটনা যেটার সঙ্গে কাউকেই নিশ্চয়ই মেলানো যায় না বা মেলানোর কথাও নয়, কিন্তু তবুও একটা ব্যাকগ্রাউন্ড থাকে, মানুষের কিছু একটা সমস্যা থাকে।
একইভাবে দেখুন, আমি মানে সেটা খানিকটা কুণালদার সঙ্গে একভাবেই বলবো যে সেটা যেহেতু একটা মানুষের খুবই ব্যক্তিগত নিশ্চয়ই কোনো টানাপোড়েন, ব্যক্তিগত নিশ্চয়ই কোনো যাপন, সেটার ভিতর তো আমি ঢুকতে পারবো না একজন বাইরের মানুষ হই। কিন্তু হ্যাঁ, আমাদের কাছে সমন্তকদার যে চেহারাটা সেটা সবসময় একটা ঝলমলে মানুষের চেহারা। স্কুটারে করে উনি ক্যাম্পাসের মধ্যে যখন একটা কোনো কাজে যাচ্ছেন এদিক থেকে ওদিক, তখনকার দেখা চেহারা। উনি আমাদের ক্লাসে যখন মডার্নিজম পড়াচ্ছেন, যখন উনি আমাদের ওই পারসিস্টেন্স অফ মেমোরির কথা এই জন্যই বলছিলাম যে ওর কথা মনে করতে গেলে এত কিছু স্মৃতির মধ্যে একসঙ্গে আসছে যে সেইটাও কোথাও একটা এক হয়ে যাচ্ছে। মানে আমার মনে আছে উনি আমাদের পোয়েটিক্স পড়িয়েছিলেন, উনি আমাদের নাট্যশাস্ত্র পড়িয়েছিলেন, এবং এই সমস্ত পড়ানোগুলোর মধ্যে যে কথা দিয়ে আপনি শোটা শুরু করছিলেন যে ওর প্রজ্ঞা বা ইত্যাদি, সেটা তো প্রশ্নাতীত, সেটা তো একদম প্রশ্নাতীত। কিন্তু হ্যাঁ, যেটা মানে বরং আমি বলবো যে এইভাবে বা এই প্রশ্নগুলো যখন আসছে সেখান থেকে মানে অন্য কথা বলতে চাইবো, সেটা হচ্ছে একটা কারণে হয়তো কালকে একবার এই খবরটা শোনার পরে একটা কোনো ব্যর্থতার বোধ, সেটা শুধু ছাত্রী হিসেবে নয়, কারণ আমি বলবো না যে আমি সমন্তকদার সঙ্গে ততখানি নিকট ছিলাম যে আমার সেই বোধটা আসবে, কিন্তু এমনিতে যেটা নিয়ে আমার একটু ভীত লেগেছে ভীষণভাবে যে আমরা বোধহয় আমাদের চারিপাশে সেই সাপোর্ট সিস্টেমটা কোথাও একটা তৈরি করতেও ব্যর্থ হচ্ছি কিনা, সেইটা বারবার মনে হয়েছে কাল থেকে।